নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর বুধবার বিজেপির বৈঠক, আর দলের অন্দরেই ক্ষোভের আবহে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক হলো। এদিন বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্ব নেই। কখনো সংবাদ মাধ্যমের সামনে এমন কিছু বলি না যাতে বুথের কর্মী হতাশ হয়। আমি সব ছেড়ে দিয়ে বিজেপিতে এসেছি। মানিকতলায় হিন্দি ভাষীদের ঘর থেকে বেরোতে দেয়নি। 11টি আবাসনের ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। 356 ধারা জারি করে আমরা ক্ষমতা চাই না। পিছনের দরজা দিয়ে আমরা নবান্নে যেতে চাই না। ভোটে জিতে নবান্ন দখল করব। আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে। উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই? আমরা গুন্ডা, জিহাদি, জঙ্গি। ইটার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো। চাপড়া নদিয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো। আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই। আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে, ইলেকশন কমিশন। আপনি ভাবলেন ছেড়ে দেব? কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি 100টা ভোটার নিয়ে। হাতে কালি নেই, এপিক কার্ড হাতে আছে। লোকসভার আসন সংখ্যা 18 থেকে 12 হলেও ভোট বৃদ্ধির সাফাই সুকান্তর। 24-এ হেরে 26-এর টার্গেট বাঁধলেন বিজেপির রাজ্য সভাপতি। 2021-এর বিধানসভা ভোটের থেকেও লোকসভায় প্রাপ্ত ভোট বেড়েছে। 121টি পুরসভার মধ্যে প্রথমবার 69টিতে এগিয়ে বিজেপি। 49টি বিধানসভায় 10,000-এর কম ভোটে পিছিয়ে আছেন। এটাই প্রমাণ করতে পেরেছেন বিজেপি এগোচ্ছে। আমাদের মধ্যে এই মতবিরোধ থাকতে পারে, কিন্তু যেন মতান্তর না হয়। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে এমনই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গে বিজেপির সাথে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট আলাদা। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যে ভোটে দুর্নীতি শুরু করেছিল, রিগিং থেকে শুরু করে আমরা সেই সময় পেপার, পত্র পত্রিকায়, মিডিয়াতে শুনতাম সায়েন্টিফিক রিগিং। তৃণমূল তাকে আরো এক ধাপ উৎকর্ষতায় নিয়ে গেছে। সেই বাংলায় যাকে বলে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সিপিএম এর, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সিপিএম এর সব থেকে আদর্শ ছাত্র বা ছাত্রী বলা ভালো। সেই পথকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের লড়াই কঠিন, কিন্তু সেই লড়াই থামলে চলবে না। কারণ ভারতীয় জনতা পার্টি, আমরা জানি যারা আমাদেরকে 40% মানুষ প্রায় ভোট দিয়েছে, এই 40% মানুষ ভারতবর্ষের কথা ভেবে ভোট দিয়েছে। নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী করতে হবে এই কথা ভেবে ভোট দিয়েছে এইবারের নির্বাচনে। সবাই হয়তো সেই সাহস দেখায়নি। সবাই কেউ বলছে, দাদা আমার মনে হয় যে এই 40% দেশপ্রেমিক যারা আমাদের ভোট দিয়েছেন, তা বাদেও যারা আছেন তারাও দেশকে ভালোবাসেন, কিন্তু হয়তো ছোটখাটো বিষয়ে, ছোটখাটো জিনিসে হয়তো লোভে পড়ে, কোথাও হয়তো ভয়ে পড়ে, কোথাও হয়তো নিজেদের মত প্রকাশের উপযুক্ত পরিবেশ না পেয়ে, বা নিজেদের যে আগামী দিনে বিজেপিকে ভোট দিলে কি হবে, বাড়ি ভাঙা হবে কিনা, কারণ 21-এর ভয়াবহতা আজও বহু অঞ্চলে মানুষের হৃদয় থেকে বের হয়নি, সেই জায়গাটা আছে। কিন্তু 40% মানুষ এখনো ভরসা করে নরেন্দ্র মোদীকে তারা ভোট দিয়েছেন। প্রায় 40% মানুষ দেশ চালানোর জন্য নরেন্দ্র মোদীর উপর স্বপ্ন দেখেছেন, নরেন্দ্র মোদীর উপর ভরসা করেছেন। মহরমের দিন বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে লিখলেন, অন্যায়ের সঙ্গে আপোষ না করার শিক্ষা দেয় মহরম। শান্তির পথে এগোনোর বার্তা দিলেন তিনি। বুধবার মহরম আর উৎসব পালনে যাতে কারোর সমস্যা না হয় সেদিকে নজর রয়েছে রাজ্যের।
খাস কলকাতায় এক পুলিশ কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে উত্তর কলকাতার বটতলা থানার এলাকার টহল দিতে বেরিয়েছিলেন দেবাশিস মণ্ডল নামের এক পুলিশ কর্মী। সেই সময় দুষ্কৃতীরা চড়াও হয় তার ওপর। তিনি কলকাতা পুলিশের কনস্টেবল। ভোরের দিকে শহরের বিভিন্ন এলাকায় যেমন পুলিশ টহল চলে, বুধবার সেই দায়িত্ব বর্তেছিল তার ওপর। বাইক নিয়ে শোভাবাজারের কাছ থেকে বটতলা এলাকায় টহলে বেরিয়েছিলেন তিনি। চেকিং এর সময় পুলিশ কর্মী দেখতে পান এক মদ্যপ ব্যক্তি, আর সে মদ্যপ অবস্থায় বেশ কিছু জনের সঙ্গে ঝামেলা করছে। ওই মদ্যপ ব্যক্তিকে বটতলা থানার পুলিশ আধিকারিকরা আটক করার চেষ্টা করলে মদ্যপ ব্যক্তিটি কনস্টেবলকে আঘাত করেন বলে পুলিশ সূত্রে খবর। রক্তাক্ত পুলিশ কর্মীকে পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে বটতলা থানার পুলিশ। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের। কোলাঘাটে মহিলা সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন বছর 29-এর মধুমিতা ভৌমিক। ফেরার পথে কোলাঘাটের হলদিয়া মোড়ে 16 নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। কোলাঘাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে। পলাতক গাড়ি চালক। খোঁজ চলছে গাড়ির চালকের। মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে মঙ্গলবার নিখোঁজ থাকা পর্যটকের দেহ উদ্ধার হলো বুধবার। চাঁদপুর এলাকা থেকে উদ্ধার হওয়া মৃত ওই পর্যটকের নাম ঋত্বিক গড়াই, বয়স 22 বছর। 6 জন বন্ধু মিলে দুর্গাপুর থেকে রবিবার রাতে মন্দারমণি এসেছিলেন। মঙ্গলবার সকালে এই সমুদ্র স্নানে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় সমর চক্রবর্তী ও কৌশিক মণ্ডল নামে 2 পর্যটকের। নিখোঁজ থাকা ঋত্বিক গড়াইয়ের দেহ বুধবার উদ্ধার করল মন্দারমণি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত মদ্যপানের জন্য এ ধরনের অঘটন ঘটেছে। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই তারা পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন। পরিবারের লোকজন এলে ময়নাতদন্তের পর তাদের হাতে দেহ তুলে দেওয়া হবে। খুচরো বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে হানা দিলেন জেলা শাসক। বুধবার সকাল 10টা নাগাদ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সবজি ও মাছ বাজার পরিদর্শন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক এবং অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা। দেখলাম যে দামগুলো কেমন আছে এবং দামগুলো সঠিক দামে সবাই বিক্রি করে, যেটা অন্যান্য জায়গায় চলছে। বঙ্কিম মার্কেট নিয়ে কমপ্লেন্ট ছিল যে এখানে দাম বেশি আছে কিছু কিছু জায়গায়, সেটা আমরা নোটিশও করেছি। তাদের বিল চেক করা হচ্ছে এবং বিল ছাড়া যারা আড়ত থেকে সবজি নিচ্ছে বা আলু নিচ্ছে সেটা বলা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে উইদাউট বিল নেওয়া যাবে না। এবং তার সঙ্গে মার্জিন যে রাখে, রিটেল মার্জিন, সেটা একটা বড় মার্জিন রাখা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, কাল থেকে না করলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। রেশন দোকানের শাটার ভেঙে লুট সরকারি জিনিস। জয়নগরে 1 নম্বর জাতীয় রাজ্য সড়কের ওপর এক রেশন দোকানের শাটার ভেঙে লুট 400 লিটার কেরোসিন তেল ও 70 বস্তা চাল। বুধবার সকালে জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের নূরলাভপুর গ্রামের ঘটনা। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেই অনুমান। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। উপরে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে মানুষ খুব ভীত সন্ত্রস্ত। লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ওই কেরোসিন তেল আর 100 বস্তা চাল। ওই শাটারকে ভেঙে শাবল দিয়ে শাটার ভেঙে, 2টো শাটার ছিল, 2টো শাটারই ভেঙেছে। ভীষণভাবে আতঙ্কিত, যেহেতু রাস্তার উপরে এত বড় একটা দুঃসাহসিক ঘটনা ঘটেছে, যে এলাকার ব্যবসায়ীরা, এলাকার মানুষরা ভীষণভাবে আতঙ্কিত এবং তারা এই বিষয়টাকে প্রশাসনকে জানিয়েছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করছে যাতে এই সুব্যবস্থা করে দেয়, যাতে এই লুটকারীদের অন্তত প্রশাসনিকভাবে যেন ব্যবস্থা নেওয়া যায়। 15ই জুলাই আইনি মতে বিয়ে সেরেছেন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার। কেমন ছিল নববধূ সোহিনীর গৃহপ্রবেশের মুহূর্ত? ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করলেন বাম নেত্রী তথা সোহিনীর ননদ দীপশিতা ধর। 15ই জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকার। কলকাতা থেকে দূরে এক ফার্ম হাউসে সেজে উঠেছিল বিবাহ আসর। কাছের বন্ধু এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতেই সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়ের আইনি মতে বিয়ে হয়। বিয়ে শেষে ঘরে ফেরা।
বিয়ে খুব সাধারণভাবে হলেও কেমন ছিল নববধূ সোহিনীর গৃহপ্রবেশের মুহূর্ত? ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করলেন বামেদের তরুণ নেত্রী তথা সোহিনীর ননদ দীপশিতা ধর। গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুরের বাম প্রার্থী ছিলেন দীপশিতা। সম্পর্কে তিনি শোভনের মাসতুতো বোন। পুল পার্টি থেকে বিয়ে, সবেতেই উপস্থিত ছিলেন দীপশিতা ধর। গুঞ্জনটা কয়েকদিন ধরেই চলছিল টলিপাড়ায়। যদিও নিজেদের বিয়ে নিয়ে প্রথম থেকেই মুখে কুলু পেটেছিলেন এই দুই যুগল। 14 জুলাই কলকাতার অদূরে ফার্ম হাউসে পৌঁছন তারা। 15 তারিখ আইনি মতে বিয়ে সারেন শোভন এবং সোহিনী। তবে সিঁদুরদান যেমন হয়েছে তেমনি গায়ে হলুদের মতো প্রাক বিবাহ অনুষ্ঠানও হয়েছে। সেই গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি দিয়েছেন অভিনেত্রীর ননদ দীপশিতা। আইনি মতে বিয়ে হলেও স্পেশাল দিনে বেনারসি আর সাবেকি গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। অন্যদিকে শোভনের পরনে ছিল সিল্কের কাজ করা ধুতি পাঞ্জাবি। সোহিনী বিয়ের ছবি পোস্ট করে লিখেছিলেন, দেখা হওয়ার 1 বছরে একই সাথে একই ঘরে। কারণ গত বর্ষায় যিশু সেনগুপ্তের তত্ত্বাবধানে এক রবীন্দ্র সন্ধ্যা উদযাপনেই তাদের প্রথম দেখা হয়েছিল। তারপর বছর ঘুরে বৃষ্টি নামতেই হলো শুভ পরিণয়। হাই নিউজ নেটওয়ার্ক। সমুদ্র সীমাকে কেন্দ্র করে গ্রিস আর তুরস্ক একে অপরের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করছে। একাধিকবার উত্তেজনার পারদ ওঠানামা করলেও মেটেনি সমস্যা। দুই দেশের যুদ্ধ কি অনিবার্য? পূর্ব ভূমধ্য সাগরীয় দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে প্রায় বিবাদে লিপ্ত হয়েছে গ্রিস আর তুরস্ক। সমুদ্রের সীমান্ত নিয়ে সামরিক তৎপরতা দেখা গিয়েছে দুই দেশের মধ্যেই। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গ্রিসের দাবি, কোস, সামোস, লেসবস সহ পূর্ব এজিয়ান সাগরের বেশ কয়েকটি দ্বীপে অনুপ্রবেশ ঘটাচ্ছে তুরস্ক। ওই দ্বীপগুলির উপর দিয়ে নাকি নিয়মিত যুদ্ধ বিমানও ওড়াচ্ছে তারা। 1923 সালে লুনারের চুক্তি অনুযায়ী গ্রিস আর তুরস্কর বর্তমান সীমান্ত নির্ধারিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী লেসবস, চিওস, সামোসের নিয়ন্ত্রণ ক্ষমতা পেয়েছিল গ্রিস। 1947 সালে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তিতে বলা হয়েছিল গ্রিস বা তুরস্ক একে অপরের নিয়ন্ত্রণে থাকা কোনো দ্বীপ বা দ্বীপপুঞ্জে সেনা মোতায়েন করতে পারবে না। কিন্তু তুরস্কের অভিযোগ, তুরস্কের পশ্চিম উপকূলে সেনা মোতায়েন করেছে গ্রিস। এজিয়ান সাগরকে কেন্দ্র করেই গ্রিস তুরস্ক উত্তেজনার মূলে রয়েছে একাধিক বিষয়। এর মধ্যে উল্লেখযোগ্য মহাদেশীয় সমুদ্র সীমার সীমাবদ্ধতা, দ্বীপগুলির নিরস্ত্রীকরণ এবং আকাশ সীমা। সমুদ্র সীমাকে কেন্দ্র করে বিরোধের কথা স্বীকার করেছে গ্রিসও। ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে খনিজ তেল নিয়ে এর আগেও বিবাদে জড়িয়েছে গ্রিস তুরস্ক। এইসব বিষয়ে একমত না হওয়ায় বছর 3 আগে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে বৈঠক করতে অস্বীকার করেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এরডোগান। শুধু তাই নয়, পরোক্ষ যুদ্ধের হুমকিও দেন এরডোগান। এরডোগানের হুঁশিয়ারিতে গ্রিক বিদেশমন্ত্রী দক্ষিণ পূর্ব ইউরোপীয় দেশগুলির শীর্ষ সম্মেলনে জানান, প্রতিবেশীর প্রতি অসম্মানজনক বিবৃতি এবং অর্থনৈতিক কার্যকলাপ করে না গ্রিস, ভবিষ্যতেও করবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে লেসবস দ্বীপে তুরস্কের একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে গ্রিসের নৌসেনার বিরুদ্ধে। গ্রিসের দাবি, জাহাজের গতিবিধি সন্দেহজনক মনে হয়েছিল। জাহাজটি পরিদর্শনের দাবি জানালে তুরস্কের নাবিক অস্বীকার করেন। এজিয়ান সাগরের এই অঞ্চল আন্তর্দেশীয় বাণিজ্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই জলপথ দিয়েই তুরস্ক থেকে ইউরোপে যাতায়াত করা হয়। অন্যদিকে তুরস্কের অভিযোগ, গ্রিস আকাশ সীমা লঙ্ঘন করেছে। রাশিয়ার নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থা S-300 দ্বারা তুর্কি বিমানকে বাধা দিচ্ছে গ্রিস। এই দাবি অস্বীকার করে গ্রিস। তুর্কি বিমান চলাচলে বাধা দিলে পরিস্থিতি খারাপ হতে পারে সতর্ক করেছেন এরডোগান। আঙ্কারা এথেন্স দ্বন্দ্বের প্রেক্ষিতে তুরস্কের প্রতিবেশী সুলভ আচরণের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামরিক জোট নেটোর মহাসচিব জেন্স স্টেলস্টেনবার্গের গ্রিক আর তুরস্কের পরিস্থিতি সামাল দিতে এবং বিতর্ক এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এই পরিস্থিতিতে গ্রিক তুরস্কের মধ্যে যুদ্ধের আশঙ্কা কতটা? এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তুরস্ক আর লিবিয়ার বিশেষ অর্থনৈতিক ক্ষেত্র বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ইজেড সমুদ্রের একটি এলাকা, সাধারণত একটি দেশের আঞ্চলিক সমুদ্র সীমার বাইরে 200 নটিক্যাল মাইল অর্থাৎ 370 কিলোমিটারের কিছু বেশি পরিমাণ এলাকায় বিস্তৃত, যার মধ্যে একটি উপকূলীয় দেশের সব ধরনের সম্পদ ভোগের অধিকার রয়েছে। তুরস্ক আর লিবিয়ার মধ্যে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে, সেখানে গ্রিসের একটি দ্বীপ অবস্থিত। 2019-এর নভেম্বরে তুরস্ক আর লিবিয়ার মধ্যে সামুদ্রিক চুক্তি স্বাক্ষর হয়।
এই চুক্তি অনুযায়ী ভূমধ্যসাগরের প্রাকৃতিক সম্পদ তুরস্কের দক্ষিণ উপকূল আর লিবিয়ার উত্তর পূর্ব উপকূল অঞ্চল মিলিতভাবে ব্যবহার করতে পারে। ভূমধ্যসাগরের এই অঞ্চল বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই চুক্তির ফলে এই অঞ্চলে তাদের সার্বভৌমত্ব খর্ব হচ্ছে বলে মনে করছে গ্রিস। কিন্তু কেন এই চুক্তি করল লিবিয়া আর তুরস্ক? নেটোর তালিকাভুক্ত গ্রিস আর তুরস্কের সমুদ্র সীমায় রয়েছে বহু দ্বীপ। ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি একটি আন্তর্জাতিক চুক্তি। এটি পরিবেশ আর সমুদ্রের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে, পাশাপাশি অবস্থিত দেশগুলির মধ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করে। এই চুক্তি মানলে দ্বীপ সংলগ্ন এলাকার প্রাকৃতিক সম্পদ গ্রিসের সঙ্গে মিলিতভাবে ব্যবহারের অনুমতি থাকত তুরস্কের। লিবিয়া তুরস্ক বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করলেও ইউএনসিওএলএস চুক্তিতে স্বাক্ষর না করায় গ্রিস সমুদ্র সীমা লঙ্ঘনের অভিযোগ এনে কোনো পদক্ষেপ করতে পারছে না। উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন বা নেটো 1949 সালে প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। এই জোটের শর্ত, নেটো জোটভুক্ত দেশগুলি একে অপরকে সামরিক সহযোগিতা প্রদান করবে। গ্রিস তুরস্ক নেটোর তালিকাভুক্ত। নেটোর তালিকায় থাকা দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে যে দেশ প্রথম যুদ্ধের পদক্ষেপ করবে সেই দেশ নেটোর তালিকা থেকে বাতিল হয়ে যাবে। ফলত অন্য দেশটিকে নেটোর বাকি দেশগুলি রক্ষা করতে এগিয়ে আসবে। এই শর্তের কারণে উত্তেজনা সৃষ্টি হলেও গ্রিস তুরস্ক সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি এখনো পর্যন্ত। তবে সমুদ্র সীমার যে অংশকে কেন্দ্র করে গ্রিস তুরস্ক বিবাদ, সেই অঞ্চল বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পথ। গ্রিস আর তুরস্ক যুদ্ধ করলে তার প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে এবং বিশ্ব অর্থনীতিতে। যদিও 2022 এবং 2023 সালে তুরস্ক ভূমিকম্পের কারণে বিপর্যস্ত যখন হয়েছিল, তখন তুরস্ককে সহযোগিতা করেছিল গ্রিস। অন্যদিকে রেল দুর্ঘটনায় গ্রিসের দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তুরস্ক। গ্রিস আর তুরস্ক দুই দেশের প্রতি সহযোগিতার মনোভাব রাখে ভারত। তবে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতের অর্থনীতি এবং বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়বে। চলতি বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন গ্রিসের প্রধানমন্ত্রী মিটসোটাকিস। বৈঠকের পর নরেন্দ্র মোদী জানিয়েছিল, উভয় দেশের প্রধান লক্ষ্য হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। এছাড়া উভয় পক্ষের সহযোগিতা বৃদ্ধির ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।